জাতীয় রাজনীতি আর শ্রমিকদের অধিকার এই দুটোর মধ্যে সংযোগ বা সংঘাতের জায়গাটা আসলে কতটা গভীর। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়েই কথা বলবো। সম্প্রতি হয়ে যাওয়া জাতীয় শ্রমিক শক্তির মে দিবসের সমাবেশের ওপর ভিত্তি করে আমরা পুরো বিষয়টা একটু ভেঙে বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই একটা বেশ কড়া অভিযোগ দিয়ে আলোচনাটা শুরু করা যাক। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের এই কথাটা দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে একটা বড়সড় প্রশ্ন তুলে দেয়। তিনি সরাসরি বলেছেন, অর্থনীতিকে যারা খাদের কিনারায় ফেলেছে তাদের হাতেই নাকি আবার ব্যাংক তুলে দেওয়ার আয়োজন চলছে। বেশ গুরুতর অভিযোগ, তাই না? আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি ধাপে এগোব। 1. খাদের কিনারায় অর্থনীতি। 2. মে দিবসের সমাবেশ এবং রাজনীতি। 3. জুলাই অভ্যুত্থান এবং শ্রমিকের ভূমিকা। 4. শ্রমিকের মর্যাদা ও অধিকার। এবং সবশেষে মুক্তির 4টি ধাপ ও দাবি। চলুন প্রথম ধাপটা দিয়ে শুরু করি। খাদের কিনারায় দেশের অর্থনীতি, লুটপাট এবং ব্যাংকের মালিকানার অভিযোগ। সমাবেশে বক্তারা একটা বিষয় খুব জোর দিয়েছেন। তাদের অভিযোগ হল, অনেক আপত্তি থাকা সত্ত্বেও নতুন যে ব্যাংক রেজলিউশন আইন পাশ করা হয়েছে সেটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের মতে, যাদের কারণে অর্থনীতির আজ এই বেহাল দশা, এই আইনের মাধ্যমে পরোক্ষভাবে তাদেরকেই আবার ব্যাংকের মালিকানা ফিরে পাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। বুঝতেই পারছেন দেশের আর্থিক খাতের জন্য বিষয়টা কতটা উদ্বেগের। এবার আসা যাক আমাদের দ্বিতীয় ধাপে, মে দিবসের সমাবেশ এবং রাজনীতি। চলুন দেখি এই সমাবেশের পেছনের প্রেক্ষাপটটা আসলে কী ছিল। এই সমাবেশটির আয়োজক ছিল জাতীয় নাগরিক পার্টির শ্রমিক সংগঠন জাতীয় শ্রমিক শক্তি। ২০২৬ সালের ১ মে ঢাকার শাহবাগে তারা একত্রিত হয়েছিল। তাদের মূল লক্ষ্য ছিল খুব পরিষ্কার: শ্রমিক শ্রেণীর অধিকার আদায়ের জন্য একটা শক্ত প্ল্যাটফর্ম তৈরি করা। আর তাদের প্রতিপাদ্য ছিল একেবারে নির্দিষ্ট: ন্যায্য মজুরি, সামাজিক মর্যাদা এবং রাষ্ট্রের সম্পদে অংশীদারিত্বের অধিকার। এখানে এসে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বেশ চমকপ্রদ একটা রাজনৈতিক সমীকরণের কথা তুলে ধরেন। তিনি খুব স্পষ্ট একটা বৈপরীত্য দেখিয়েছেন। তার মতে, ক্ষমতায় যাওয়ার সময় ছাত্র আর শ্রমিকদেরকে ব্যবহার করা হয় হাতিয়ার হিসেবে, কিন্তু একবার ক্ষমতা হাতে পেয়ে গেলে সাধারণ মানুষের কথা ভুলে গিয়ে এস আলমের মতো সমাজের অভিজাত আর পুঁজিপতিদেরই বেশি গুরুত্ব দেয়া হয়। ক্ষমতা অর্জন আর সেটা প্রয়োগ করার মধ্যে এই যে একটা বিরাট দ্বিচারিতা, সেটাই এখানে খুব জোরালোভাবে উঠে এসেছে। আমাদের তৃতীয় ধাপটি হল জুলাই অভ্যুত্থান এবং শ্রমিকের ভূমিকা। চলুন একটু পেছনের দিকে ফিরে তাকাই এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা বুঝতে। চরম মূল্যস্ফীতি আর থমকে থাকা মজুরির যে কঠিন বাস্তবতা, সেটা খুব সাধারণ ভাষায় উঠে এসেছে রিকশা চালক সুজনের কথায়। মনে আছে তো তাকে? জুলাই গণ অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে যিনি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিলেন। তিনি একটা খুব আক্ষেপের কথা বলেছেন: দ্রব্যমূল্য বাড়ে, শ্রমিকের বেতন বাড়ে না, কোনো সরকারই শ্রমিকদের মূল্য দেয় না। একটু ভেবে দেখলে বুঝবেন, এই একটা ছোট কথার মধ্যেই পুরো শ্রমিক সমাজের দীর্ঘদিনের জমা হওয়া বঞ্চনা আর হতাশা লুকিয়ে আছে। তবে হ্যাঁ, রাজনৈতিক প্রতিনিধিত্বের বিষয়টা নিয়ে কিন্তু সমাবেশে বেশ কিছু ভিন্ন মতও আমরা দেখতে পেয়েছি। একদিকে অনেকের আক্ষেপ ছিল যে ঋণখেলাপিরা ক্ষমতায় বসে থাকলেও সংসদে প্রকৃত শ্রমিকদের কথা বলার কেউ নেই। আবার ঠিক এর উল্টো যুক্তিও এসেছে। মনে করিয়ে দেওয়া হয়েছে যে বর্তমান সংসদে আখতার হোসেন বা হাসনাত আবদুল্লার মতো অনেকে আছেন যারা মূলত কৃষক বা রাজমিস্ত্রির মতো একেবারে শ্রমজীবী পরিবারেরই সন্তান। এবার আমরা যাব চতুর্থ ধাপে, শ্রমিকের মর্যাদা ও অধিকার। এখানে আমরা মূলত সামাজিক এবং অর্থনৈতিক দাবিগুলো নিয়ে কথা বলবো। বড় বড় রাজনৈতিক কথার বাইরে গিয়ে আমাদের দৈনন্দিন জীবনের একটা খুব সাধারণ কিন্তু মারাত্মক সমস্যার কথা এখানে বলা হয়েছে। সেটা হলো ভাষাগত অসম্মান। বক্তারা খুব কড়া ভাষায় এর প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, পেশা হিসেবে কেউ মুচি বা মেথর হতে পারেন, কিন্তু তাই বলে সমাজে তাদের মর্যাদা কম হবে কেন? কাউকে শুধু তার পেশার কারণে তুচ্ছ করে তুই বলে ডাকাটা যে একজন মানুষের মৌলিক মানবিক মর্যাদার সরাসরি লঙ্ঘন, সেটাই তারা এখানে স্পষ্ট করে দিয়েছেন। শ্রমিক শ্রেণীর কাঠামোগত সুরক্ষার জন্য শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির বেশ কিছু সুনির্দিষ্ট দাবি সামনে এনেছেন। এ দাবিগুলো কি? শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়ন করতে হবে। প্রকৃত শ্রমিকদের নেতৃত্বে ট্রেড ইউনিয়ন গঠন করতে হবে।
প্রতি ঘণ্টা শ্রমের মূল্য বা আওয়ারলি ওয়েজ নিশ্চিত করতে হবে আর অবশ্যই নারী শ্রমিকদের জন্য বিশেষ সুরক্ষার ব্যবস্থা থাকতে হবে নারী শ্রমিকদের সুরক্ষার ক্ষেত্রে তাদের একটা অন্যতম প্রধান দাবি হল ঠিক 6 মাসের মাতৃত্বকালীন ছুটি এবং সেটা হতে হবে পুরো বেতনসহ একটা সুস্থ সমাজ আর সুন্দর কর্মপরিবেশ নিশ্চিত করতে এটা যে কতটা জরুরি সেটাই তারা বোঝাতে চেয়েছেন আর শুধু মাতৃত্বকালীন ছুটি নয় এর ঠিক পাশাপাশি পুরুষ শ্রমিকদের জন্য অন্তত 15 দিনের পিতৃত্বকালীন ছুটি বাধ্যতামূলক করার প্রস্তাব এসছে এর পেছনের যুক্তিটা হল সন্তান পালনের একদম শুরুর ধাপে বাবারাও যেন সমানভাবে দায়িত্ব নিতে পারেন এতে করে পারিবারিক কাঠামো আরও শক্ত হবে তাই না আমাদের আলোচনার একেবারে শেষ বা পঞ্চম ধাপ মুক্তির 4টি ধাপ ও দাবি ভবিষ্যতের রূপরেখাটা ঠিক কেমন হতে পারে চলুন সেটা দেখি এতক্ষণ যে দাবিগুলোর কথা আমরা জানলাম সেগুলোকে এক জায়গায় এনে শ্রমিক শক্তির সদস্য সচিব রিয়াজ মোর্শেদ একটা কৌশলগত রূপরেখা দিয়েছেন শ্রমিকদের সার্বিক মুক্তির জন্য এখানে 4টা মূল বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে 1 সর্বনিম্ন মজুরি 30,000 টাকা করা 2 চাকরি ও জীবনের সুরক্ষা নিশ্চিত করা 3 মুনাফার 5% শ্রমিকদের মাঝে বণ্টন এবং 4 রাজনৈতিক দলের কমিটি ও সংসদে 5% রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা আর্থিক দিকটা যদি একটু ভেঙে বলি এই 30,000 টাকা হল সেই সুনির্দিষ্ট ন্যূনতম মজুরি তাদের দাবি অনুযায়ী বর্তমান বাজারে যে অবস্থা তাতে একজন শ্রমিকের সম্মানজনকভাবে বেঁচে থাকার জন্য ঠিক এই পরিমাণ টাকাটা একেবারেই অপরিহার্য আর এই যে 5%-এর কথা বলা হলো এই সংখ্যাটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এর মানে হল কর্পোরেট আয়ের একটা নির্দিষ্ট 5% অংশ যেমন শ্রমিকদের মাঝে ভাগ করে দিতে হবে ঠিক তেমনি রাজনৈতিক দল বা সংসদে শ্রমিক শ্রেণীর 5% প্রতিনিধিত্ব বাধ্যতামূলক করতে হবে সোজা কথায় শ্রমিকদেরকে শুধু কাজের লোক হিসেবে না দেখে তাদেরকে পুরো ব্যবস্থার একটা অংশীদার করার বড় একটা উদ্যোগ এটি পুরো বিশ্লেষণটা শেষে একটা খুব জরুরি প্রশ্ন থেকেই যায় একদিকে আমরা শুনছি জাতীয় পর্যায়ে ব্যাংক লুটপাট বা অর্থনৈতিক অব্যবস্থাপনার বড় বড় অভিযোগ আবার অন্যদিকে তৃণমূল পর্যায়ে আছে শ্রমিক শ্রেণীর এই ন্যায্য মজুরি আর অংশীদারত্বের সুনির্দিষ্ট দাবি এই দুয়ের মধ্যে যে বিশাল একটা ব্যবধান সেটা মেটানোই কি আগামী দিনের রাজনৈতিক স্থিতিশীলতার মূল চাবিকাঠি হতে যাচ্ছে বিষয়টা নিয়ে কিন্তু আসলেই গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি আশা করি পুরো চিত্রটা আমরা একটু হলেও পরিষ্কারভাবে বুঝতে পেরেছি